হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10 এর মাধ্যমিকের যে এবিটি টেস্ট পেপার বেরিয়েছে সেখান থেকে আমরা পেজ নম্বর 143 আমরা সলভ করব এবং সেটা হচ্ছে এক এক করে আমরা দেখব। ঠিক আছে? তো স্টুডেন্ট, ফার্স্টে আমরা বিভাগ ক এর মধ্যে যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করব। আর তোমরা এই ক্লাসের যদি পিডিএফ চাও তাহলে চাইলেই তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে সেখান থেকে এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। তো ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে তোমরা জয়েন করে চাইলেই হচ্ছে টেলিগ্রাম থেকে এই পিডিএফ গুলো নিয়ে নিতে পারবে। ওকে, চলো শুরু করা যাক। তো ফার্স্টে বলেছে দেখো প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো, তো এখানে সিএফসি, CO2, CH4 এবং N2O দেওয়া আছে। তো এখানে আমাদের CO2 হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস। তারপরে চলে আসা বলেছে কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায়। তো এটা আমরা জানি হচ্ছে 0 কেলভিন বা 0 কে উষ্ণতা হচ্ছে গ্যাসের অণুগুলির যে গতিশক্তি সেটা শূন্য হয়ে যায়। তারপরে হচ্ছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, 24 গ্রাম ভরের ওই গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে। এই ধরনের কোয়েশ্চেন একটা আমরা আগেও পেয়েছি, তো এখানে আবার আমরা হচ্ছে সেই সেম কোয়েশ্চেন পেয়েছি। তো এখানে দেখো 8 যখন বাষ্প ঘনত্ব, তার আণবিক ভর কত হবে? আণবিক ভর 8 এর দ্বিগুণ হয়ে যাবে, মানে 16 হয়ে যাবে। সেক্ষেত্রে 24 গ্রাম ভরের ওই গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? তো এসটিপিতে আয়তন সিম্পল আমাদের দেখো 8 এর ডবল হচ্ছে 16, 16 সাথে আরো 8 যদি আমরা যোগ করি তাহলে সেটা হয় 24 গ্রাম। তাহলে এখানে দেখো 24 গ্রামের জন্য এটা নরমালি আমাদের হচ্ছে 16 মানে হচ্ছে 1 মোল হচ্ছে যে কোনো গ্যাসের পরিমাণ হচ্ছে 22.4 হয়। এবার যেহেতু এখানে তার সাথে আরো হাফ মোল যোগ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের 22.4 এর সাথে আরো হাফ হচ্ছে লিটার যোগ হবে। মানে 22.4 এর হাফ কত? আরো হচ্ছে 11.2। তাহলে সেক্ষেত্রে আমাদের 22.4 এর সাথে 11.2 যোগ করলে আসবে 33.6 লিটার। ওকে, তাহলে এখানে আমাদের ওই যে গ্যাসের সেটির আয়তন কত হবে? 33.6 লিটার। তারপর বলেছে দেখো তাপ পরিবাহিত সর্বাধিক তামার, রূপোর, হীরের এবং অ্যালুমিনিয়ামের। তাপ পরিবাহিত সর্বাধিক কার মধ্যে? হীরের। কিন্তু যদি এটা তড়িৎ বলতো তাহলে কিন্তু রূপো হয়ে যেত, কিন্তু যেহেতু শুধু তাপ বলেছে, তাপ হচ্ছে হীরে সবসময় হচ্ছে যে কোনো ধাতুর থেকে সব থেকে বেশি তাপ পরিবহন করতে পারে হীরে। ওকে, তারপরে চলে আসো বলেছে 0.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত? তো তো এখানে 1.5 বলা আছে, সরি। তো এটা 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত? তো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করলেই তোমরা পেয়ে যাবে। আমরা হচ্ছে একটা ফর্মুলা বলেছিলাম যেখানে আলোর প্রতিসারাঙ্ক ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই নিচে ছিল আমাদের ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে আমাদের ওই মাধ্যমে আলোর বেগ বের করতে বলেছে। তাহলে এখানে 1.5 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 1.5, ঠিক আছে, 1.5 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি সি বাই হচ্ছে ওই মাধ্যমের বেগ যেটা আমরা ভি দিয়ে প্রকাশ করি, সি বাই ভি। ওকে, এবার দেখো 1.5 বলতে কি? 1.5 বলতে অ্যাকচুয়ালি 3/2, 3 কে 2 দিয়ে ভাগ করলেই 1.5 আসে। এটা তোমরা ক্যালকুলেট করে আলাদা দেখে নিতে পারো। এবার এইটা ইজ ইকুয়াল টু তাহলে আমরা বলতে পারছি কি সি বাই ভি। ঠিক আছে, আমাদের ভি এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে ভি কে আমরা এখানে নিচে আছে, এপারে আসলে কি উপরে চলে আসবে। আর এই 3/2 যদি এপারে আসে তাহলে উপরে 2 যাবে আর নিচে 3 আসবে। সেক্ষেত্রে ভি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে আমাদের? 2c বাই হচ্ছে 3। তাহলে এখানে 2c বাই 3, এখানে সি এরটা আছে, সেক্ষেত্রে আমাদের সি হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে চলে আসো 1.6 বক্রতা বৃদ্ধিতে গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য। বক্রতা যদি বাড়ানো হয় তাহলে গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কি হবে? কমে যাবে। সেক্ষেত্রে অপশন এ হচ্ছে আমাদের এটা সঠিক উত্তর। ঠিক আছে, বক্রতা বাড়ানো মানে কি? যেটা হচ্ছে যে দর্পণটা ধরো আগে এতটা গোল ছিল, সেটা আমি যদি আরো কমিয়ে দিই, এটা আরো এরকম ছোট করে দিই, তাহলে কি তার ফোকাস দৈর্ঘ্য যেটা সেটাও কি কমে যাবে। আগে যেটা হচ্ছে এত বড় হচ্ছে ছিল, সেটা হচ্ছে ধরো আগে এখানে ছিল, তাহলে এটা কমিয়ে দেওয়ার জন্য এটা কি আরো ছোট হয়ে যাবে, তাহলে এর ফোকাস দৈর্ঘ্য কি এই বড়টার তুলনায় কম। ঠিক আছে, তারপরে হচ্ছে ভোল্ট ইনটু হচ্ছে কুলম যে রাশির একক। তো ভোল্ট ইনটু কুলম হচ্ছে এখানে কার্য রাশিটির হচ্ছে একক, তাহলে এখানে অপশন ডি হবে। তারপর হচ্ছে বাল্যচক্রে কোন তরল ব্যবহার করা হয়? তো বাল্যচক্রে আমাদের পারদ ব্যবহার করা, এটা আমরা জানি। পারদ নিয়ে তার মধ্যে থেকে তড়িৎ পরিবাহিত হয়, তো যে কারণে আমাদের পারদ ব্যবহৃত হয়। তারপর হচ্ছে এমইভি কত নিউক্লিয়ার শক্তি? তো এমইভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1.6 ইন্টু 10⁻13 জুল। ঠিক আছে, এই পরিমাণ শক্তি হচ্ছে 1 এমইভি সমান বোঝায়। তারপরে চলে আসি আমরা হচ্ছে পরেরটাই, বলেছে প্রথম পর্যায়ে ও তৃতীয় পর্যায়ের মৌলের সংখ্যার অন্তর কত? তার মানে কি প্রথম পর্যায়ে যে কটা মৌল আর তৃতীয় পর্যায়ে যে কটা মৌল আছে তাদের বিয়োগফল। অন্তর মানে কি? বিয়োগফল। আর যদি সমষ্টি বলতো তাহলে যোগফল। তাহলে বিয়োগ করলে আমরা দেখছি হচ্ছে 6 আসে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে চলে আসি প্রদত্ত কোন যৌগটি আয়নীয় যৌগ নয়? প্রদত্ত কোন যৌগটি আয়নীয় নয়? এখানে হচ্ছে আমাদের আয়নীয় নয় বলেছে। সেক্ষেত্রে দেখো NaCl আয়নীয়, NaH আয়নীয়, CaCl2 আয়নীয়। এক্ষেত্রে একমাত্র H2O কিন্তু আয়নীয় নয়। যদিও তোমাদের মনে হতে পারে এখানে H+ OH- গঠন করে, কিন্তু সাধারণ অবস্থায় এরা আয়নীয় নয়। বোঝা গেল? তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। তারপরে বলেছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে। ক্যাথোডে কি ঘটে? দেখো অ্যানোডে তো বেসিক্যালি আমাদের জারণ ঘটে, তাহলে ক্যাথোডে কি ঘটে? ক্যাথোডে আমাদের বিজারণ ঘটে। তো সেক্ষেত্রে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো নেসলার বিক্রিয়কের সাহায্যে শনাক্ত করা হয়। নেসলার বিক্রিয়কের সাহায্যে আমাদের অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করা হয়। তারপরে চলে আসো নেক্সট কোয়েশ্চেন, রয়েছে কোন অ্যানায়নের উপস্থিতিতে লোহায় দ্রুত মরচে পড়ে? তো এখানে হচ্ছে আমাদের ক্লোরিন অ্যানায়নের উপস্থিতিতে লোহায় দ্রুত মরচে পড়ে।
এলপিজি এর প্রধান উপাদান, তো এলপিজি এর প্রধান উপাদান আমাদের বিউটেন, ঠিক আছে। যদি এখানে প্রাকৃতিক গ্যাস আছে, যদি প্রাকৃতিক গ্যাস না বলে তোমাকে জৈব গ্যাস বলতো, তার প্রধান উপাদান কি এক্ষেত্রে মিথেন হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের বিভাগ ক কমপ্লিট হচ্ছে। এবার চলে আসি আমরা বিভাগ খতে। তো বিভাগ খতে আমাদের কিছু 1 নম্বরের কোশ্চেন থাকে, কিছু শূন্যস্থান থাকে, কিছু হচ্ছে কিছু হচ্ছে আমাদের ম্যাচিং থাকে। তো সেগুলোই আমরা এখানে এক এক করে দেখব। বলেছে দেখো বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়। তো এটা হচ্ছে ট্রপোস্ফিয়ারকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়। তারপর বলেছে দেখো বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম কি। এটা হচ্ছে মেসোস্ফিয়ার, এটা আমরা আগেও করেছি। বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাস অনুঘটকের কাজ করে। তো এখানে হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন অনুঘটকের কাজ করে। চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রের প্রকৃতি কি। তো চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রের প্রকৃতি হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে। এটা আমাদের বইতেও আছে, দেখে নিতে পারো। তারপরে হচ্ছে এখানে কত কেলভিন। আচ্ছা, এখানে আরেকটা বলে দিই তোমাদের, এখানে দেখো ক্যাপিটাল ভি ক্যাপিটাল টি আছে। যদি এটা ক্যাপিটাল ভি স্মল টি হতো সেক্ষেত্রে শুধু সরলরেখা হতো, মূল বিন্দুগামী হতো না, কারণ সেটা এইরকম জায়গা দিয়ে এটাকে ছেদ করে যেত, ঠিক আছে। এটা যেটা দেখছো সেটা এরকম জায়গা থেকে ছেদ করে যেত। কিন্তু যেহেতু এটা দুটোই ক্যাপিটাল টি ক্যাপিটাল ভি আছে, সেই কারণে আমরা বলতে পারি এটা কি মূল বিন্দুগামী সরল রেখা। ওকে, আচ্ছা, তারপরে চলে আসো কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হবে। তো এটা 0 কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হবে। তারপর হচ্ছে কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। বিবৃতিটি সত্য না মিথ্যা। তো এটা অবশ্যই মিথ্যে, কারণ প্রকৃত প্রসারণ তরলের প্রসারণের উপর নির্ভর করে, আর আপাত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে এটা মিথ্যা। বলেছে আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে। আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান হচ্ছে 0 হবে, কারণ এটা কোনো রকম তাপ পরিবহন করতে পারে না, সেই কারণে এর মান কত হবে, 0 হবে। বলেছে একটি উভউত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কি হবে। তো একটি উভউত্তল, যেহেতু এটা ফোকাসে রাখা হচ্ছে, ফোকাস থেকে যে কোনো রশ্মি যখন আমাদের লেন্সের মধ্যে থেকে যাবে তখন তার অবশ্যই সমান্তরালে নির্গত হবে। সেক্ষেত্রে এই রশ্মির প্রকৃতি কেমন হবে, সমান্তরাল হবে। ওকে, তারপর হচ্ছে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে। তো এখানে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, 7.5। কারণ আমরা জানি রৈখিক বিবর্ধন ইজ ইকুয়াল টু হচ্ছে বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে এখানে যখনই আমরা নিচে বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, উপরে প্রতিবিম্বের দৈর্ঘ্য, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে গেলে বস্তুর দৈর্ঘ্যটা কি এপারে হচ্ছে 1.5 এর সাথে গুণ করতে হবে। যদি আমরা দুটো গুণ করি কত আসছে, 7.5, তাহলে এই ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হচ্ছে, 7.5, ঠিক আছে। এটা আমাদের বইতে দেওয়া একটা সূত্র অনুসারেই আমি বললাম। তো চাইলে তোমরা যদি না জেনে থাকো বা তোমাদের কারোর বইতে যদি এটা না থাকে তাহলে অবশ্যই পাশে নোট ডাউন করে নিতে পারো। সূত্রটা আমি আরো একবার বলছি, এক্ষেত্রে আমাদের রৈখিক বিবর্তন সমান সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। ওকে, নাও চলে আসি নেক্সট কোয়েশ্চেন 2.8। একটি আদর্শ ভোল্টমিটারের বা ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত। তো এটা হচ্ছে আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হওয়া উচিত। ওকে, তারপরে বলেছে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়। আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এটা হচ্ছে লরেঞ্জের সূত্র বা লেঞ্জের সূত্র বলা হয়, লেঞ্জের সূত্র থেকে হচ্ছে পাওয়া যায়। ওকে, তারপর হচ্ছে কোন তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে। তো এটা আমাদের গামা কণা বা হচ্ছে গামা রশ্মির হচ্ছে নির্গমনের ফলে পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে। কার ক্ষেত্রে, তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে। বলেছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়। তো এখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে সাধারণত হচ্ছে যে পারমাণবিক শক্তি সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে বলেছে দেখো নিচেরটা বলেছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে ক্ষার ধাতু কোনটা। এখানে যে কটা দেওয়া আছে দেখো, ক্ষার ধাতু বেসিক্যালি আমাদের কি সোডিয়াম, ঠিক আছে। তাহলে এটা সি এর সাথে ম্যাচ করে যাবে, এখানে সোডিয়াম। তারপরে হচ্ছে আয়রনের সংকর ধাতু কোনটা হবে, আয়রনের সংকর ধাতু ইনভার, ডুরালুমিন আর নাইট্রোজেন আছে। তো বেসিক্যালি আমাদের ইনভার। ওকে, তারপর হচ্ছে নিকটোজেন কাকে বলা হয়, নাইট্রোজেন যে মৌলগুলো তাদের নিকটোজেন বলা হয়, সেক্ষেত্রে এটা আমাদের এন হবে লাস্টেরটা। বিমানের কাঠামো তৈরিতে লাগে হচ্ছে কোনটা, আমাদের এখানে অপশন বি মানে হচ্ছে ডুরালুমিন। ওকে, নেক্সট চলে আসো বাম স্তম্ভ আছে, এটা তো মেলানো হয়ে গেছে, তোমরা একবার মিলিয়ে নিতে পারো উপরের সাথে এই অ্যান্সার গুলো। তারপর আমরা চলে আসি 2.12 নিচের। আচ্ছা, একটি ধাতব মৌল এম একটি আয়নীয় যৌগ এম Cl3 গঠন করে, সেক্ষেত্রে এম ধাতুর যোজ্যতা কত। দেখো Cl3 যেহেতু Cl- একটা মানে
একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস গঠন করে, সেক্ষেত্রে M একটা আছে, তার মানে কি তিনটে যদি এখান থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তবেই তিনটে ক্লোরিন গ্রহণ করবে, সেক্ষেত্রে তিনটে ইলেকট্রন বেরোলে আমরা M ধাতুর যোজ্যতা বলতে পারি 3। এক্ষেত্রে আমাদের ইলেকট্রন বলেছে কটি ইলেকট্রন আছে শেষ কক্ষে বা যোজ্যতা কক্ষে, সেক্ষেত্রে 3টি ইলেকট্রন আছে যেটা যোজ্যতা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার ফলে ক্লোরিন গ্রহণ করে এবং তার ফলে এটা MCl3 গঠন করে। ওকে, তারপর বলছে দেখো জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 10 ml O2 জমা হলে ক্যাথোডে কি পরিমাণ H2 জমা হবে। তো 10 ml O2 জমা হচ্ছে, ঠিক আছে, 10 ml O2 জমা হলে ক্যাথোডে কি পরিমাণ H2 জমা হবে। যেহেতু আমাদের O2 মানে জলের তড়িৎ বিশ্লেষণের ফলে O2 আর H2 এর পরিমাণটা আমাদের জানতে হবে যে O2 আর H2 হচ্ছে 1:2, আমরা যদি আগে হাইড্রোজেন বলি তাহলে সেটা 2:1 হবে, ঠিক আছে। তাহলে যদি 10 ml আমাদের O2 হয় তাহলে হচ্ছে H2 কত হবে, অবশ্যই 20 ml বা হচ্ছে 20 ml, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হবে 20 ml হচ্ছে H2 জমা হবে। ওকে, তারপরে বলা হচ্ছে দেখো গোল্ড প্লেটিং এর সময় অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়, তো এখানে অ্যানোড হিসেবে হচ্ছে সোনা ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণ ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন, তো তড়িৎ বিশ্লেষণ আমাদের রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়ে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত কাচদণ্ড, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যেটা ডোবানো সেই কাচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে আসলে সাদা ধোঁয়ার সৃষ্টি করবে, এটা হচ্ছে অ্যামোনিয়া। এই ধরনের কোয়েশ্চেন আমাদের আগেও আমরা পেয়েছিলাম, যেটা ঘুরিয়ে দেওয়া ছিল, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে অলওয়েজ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বা হাইড্রোক্লোরিক গ্যাসের সাথে আমাদের অ্যামোনিয়া গ্যাস যখন বিক্রিয়া করে তখন সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, যেটা সাদা ধোঁয়া সৃষ্টি করে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলো কি, তো প্রারম্ভিক বলতে প্রাথমিক দ্রব্য, তো এখানে কি কি লাগে ইউরিয়া প্রস্তুতির জন্য, অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড, তো এগুলো উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া করে ইউরিয়া গঠন করে। এবং ইউরিয়ার সংকেত তোমরা অবশ্যই মনে রাখবে NH2, ঠিক আছে, CO NH2 হোল টুয়াইস, ঠিক আছে, দুটো হচ্ছে NH2 এখানে দরকার। তারপর বলেছে আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার উপর সবুজ বর্ণের যে আস্তরণটি পড়ে সেটির রাসায়নিক নাম কি, তো এটার রাসায়নিক নাম হচ্ছে ক্ষারীয় কপার কার্বনেট, কারণ এর সাথে কিছু পরিমাণ ক্ষার থাকে। CuCO3 মানে হচ্ছে কপার কার্বনেট, কিন্তু এর সাথে কিছু পরিমাণ যুত যৌগ আকারে ক্ষার থাকে, যে কারণে এটাকে আমরা বলবো হচ্ছে ক্ষারীয় কপার কার্বনেট। ওকে, তারপরে চলে আসছো দেখো নিচেরটা বলেছে হচ্ছে CH3CH2CHO এর আইউপ্যাক নাম লেখো, তো এটা আইউপ্যাক নাম হলো প্রোপানল, ঠিক আছে। কেন প্রোপানল, কারণ দেখো তিনটে কার্বন থাকার জন্য এখানে ওটাকে প্রোপ বলা হয়। তারপর হচ্ছে যেহেতু এখানে প্রত্যেকটাই হচ্ছে একটা সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে সেই কারণে এন আসে, ঠিক আছে, এন, তার সাথে এখানে CHO গ্রুপ থাকলে আমরা শেষে হচ্ছে অ্যাল যোগ করি, তো সেই কারণে প্রোপ অ্যান অ্যাল, ঠিক আছে, একসাথে আমরা বলি হচ্ছে প্রোপানল বা ওয়ান প্রোপানল। ওকে, দুটোর মধ্যে যে কোনো একটা আমরা বলতে পারি। তারপর হচ্ছে ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম কি, তো ভিনিগারের মুখ্য জৈব উপাদানটি হলো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, সংকেত তোমরা দেখতে পাচ্ছ, আগেও আমরা অনেকবার নিয়েছি এটা বা দেখিয়েছি তোমাদের, তো সেই কারণে এটা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। পিভিসি এর মনোমার কি, যেটা আমি আগের চ্যাপ্টারে বা আগের পেজেই বলছিলাম তোমাদের ফিজিক্যাল সায়েন্সের, আগেরটাই ছিল আমাদের হচ্ছে ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি, তো এখানে দিয়েছে পিভিসি এর মনোমারের নাম কি, তো কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে, তো এটা পিভিসি এর মনোমারের নাম কি ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে, যার সংকেতটাও তোমরা এখানে দেখতে পারো C2H3Cl, ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি C2H4 যেটা থাকে সেখান থেকে একটা হচ্ছে H বেরিয়ে গিয়ে একটা ক্লোরিন অ্যাড হয়ে যায়, যেটাকে আমরা ভিনাইল ক্লোরাইড বলি। আর এটা যখন এন অ্যামাউন্ট অফ মানে হচ্ছে অনেকগুলো এরকম ভিনাইল ক্লোরাইড যোগ হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। ওকে, তো স্টুডেন্ট এই ছিল আমাদের পুরো পেজ, আই হোপ তোমরা বুঝতে পেরেছো, কারণ এখানে আমরা যত 1 নম্বরের কোয়েশ্চেন ছিল সবগুলোই সলভ করলাম। তো এই হচ্ছে আমাদের পুরো ভিডিও, তোমাদের যদি কোথাও প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, এছাড়া হচ্ছে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।